স্বাগতম সবাইকে। হ্যালো এভরিওয়ান। আজকে আমরা চলে এসেছি আবার নতুন একটা ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমরা ভৌত বিজ্ঞানের একটা সেট করতে চলেছি। দেখো, ইতিমধ্যে আমাদের এবিটিএ সিরিজ কিন্তু শুরু হয়ে গেছে। তো এবিটিএ সিরিজের যে ভৌত বিজ্ঞানের একটা নতুন সেট রয়েছে, সেই সেটটা আমরা করব। এটা হচ্ছে পেজ নম্বর 32 এবং 33, অর্থাৎ 32-33 নম্বর পেজ। তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ফিজিক্যাল সায়েন্স বা ভৌত বিজ্ঞান। তো এই ভৌত বিজ্ঞানের যে পেজ রয়েছে সেটা হচ্ছে 32 নাম্বার। এই পেজটা কিন্তু আমরা আজকে সমস্ত যে এমসিকিউ গুলো থাকে সেগুলো সমাধান করব। এমসিকিউ গুলো কেন করবো বলতো? কারণ অনেক ক্ষেত্রে এমসিকিউ গুলোর উত্তর কিন্তু ভুল থেকে থাকে, কেননা অল্প সময়ের মধ্যে যখন উত্তরগুলো করে তখন বাই মিস্টেক বা টাইপিং মিস্টেক ভুল হয়ে যেতে পারে। তো আমরা সেগুলোকে সঠিকভাবে অ্যানালাইজ করে বুঝবো। উত্তর তো থাকবেই বই, কিন্তু সেগুলোকে বুঝতে হবে, বুঝে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে আমরা পরবর্তীতে এই যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন আমরা পরীক্ষাতে পারবো। তাই তো? তো আমি সুজন চক্র রয়েছি তোমাদের সাথে, তোমাদেরকে এই অধ্যায়টিকে বা এই সেটটিকে খুবই সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো চলো আজকের এটাকে কমপ্লিটলি শুরু করা যাক। তো প্রথমত আমাদেরকে মাথায় রাখতে হবে যে বিভাগ কয়ে কিন্তু 15 খানা শর্ট কোশ্চেন থাকে, যেটাকে আমরা বলি 15 খানা এমসিকিউ। আর এই 15 খানা এমসিকিউ যদি প্রত্যেকটা সঠিকভাবে করতে পারো, আন্দাজে নয় কিন্তু, আমি বলছি কিন্তু আন্দাজে করা চলবে না, একদম সঠিকভাবে যদি ঠিক করতে পারো তাহলে তুমি কিন্তু অনেক ভালো একটা স্কোর করতে পারবে। যদিও 36টা খানা কিন্তু শর্ট কোশ্চেন থেকে থাকে। তো মূলত আমরা আজকে বিভাগ ক এর যে প্রশ্নগুলো হয়ে থাকে 15টা, সেগুলো আমরা দেখব। বলেছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নগুলোর মধ্যে বহু বিকল্প রয়েছে। আর প্রত্যেকটা 4টি করে বিকল্প দেওয়া আছে, যেটি সঠিক সেটা বেছে নিয়ে লিখতে আমাকে বলা হয়েছে। তো আমরা কি করব, যেগুলো করে দেখার মতো সেগুলো করে দেখব, বাদ বাকি আমরা ডাইরেক্ট উত্তর জেনে নেব। ঠিক আছে? আচ্ছা দেখো, 1 নম্বর বলা হচ্ছে গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী কে? গ্রিন হাউস এফেক্ট বলতে কি বোঝায়, ভালো ভালো করে তুমি মনে করো যে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বাড়ছে, এর পিছনে যে অন্যতম কারণটা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। আর গ্রিন হাউস গ্যাসগুলো, আর এই গ্রিন হাউস গ্যাসের যে ফলে যেটা ঘটিত হয় সেটাকে বলে গ্রিন হাউস এফেক্ট। তো এর জন্য যে দায়ী এটা হচ্ছে কি ইনফ্রারেড রশ্মি। এর জন্য যেটা দায়ী সেটা হচ্ছে কি ইনফ্রারেড রশ্মি। বাকিগুলো আমরা পড়লাম না। অতিবেগুনি রশ্মিও হবে না, সরি, অতিবেগুনি রশ্মিও হবে না, গামা রশ্মি হবে না, আলফা রশ্মি হবে না, কি হবে? ইনফ্রারেড রশ্মি। সঠিক, বোঝা গেল? আচ্ছা দেখো, 2 নম্বর বলছে যে লিটার অ্যাটমসফিয়ারে সর্বজনীন গ্যাস দ্রবকের মান কত? কোথায়? লিটার অ্যাটমসফিয়ার। লিটার অ্যাটমসফিয়ারে যে মানটা হয় সেটা হচ্ছে 0.0821। কত হচ্ছে? 0.0821। এটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ারে মান। কার মান? এটা হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান। সর্বজনীন গ্যাস ধ্রুবক বলতে কোনটাকে বোঝায়? ক্যাপিটাল যে আর আমরা পড়েছিলাম সেটাকে। ঠিক আছে? আচ্ছা দেখো, নেক্সট, কত মোল H2 এর সঙ্গে 2 মোল অক্সিজেন ডাইঅক্সাইড বা অক্সিজেন O2 র বিক্রিয়ায় 4 মোল স্টিম উৎপন্ন হবে? তার মানে 2 মোল আর কত যোগ করতে হবে? তার মানে আমার কত যোগ করতে হবে? 4 মোল যোগ করতে হবে, তাহলে এটা হবে। অর্থাৎ সঠিক উত্তর কত হবে? সঠিক উত্তর হচ্ছে 4 মোল। সঠিক উত্তর কত? 4 মোল। তবেই এটা সম্ভব। নেক্সট দেখো, নেক্সট বলা আছে কি 2.4 1.4 এ বলেছে যে কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আছে 2 ইনটু 10 টু দি পাওয়ার 5 মাইনাস 5 পার ডিগ্রি সেলসিয়াস হলে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত? তা আমরা একটা ফর্মুলা আমরা কিন্তু ইতিমধ্যে জানি। সেটা কি জানি আমরা? এখানে যদি লেখার চেষ্টা করে দেখো, সেটা হচ্ছে কি যে আমরা যেটা জানি আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। তো এখানে কোনটা কি? আলফা যেটা পড়েছিলাম সেটাকে আমরা বলি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটাকে বলি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং গামাকে বলি আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাই তো? তাহলে এই ৩ টে যদি হয়ে থাকে তাহলে বিটাটা কি হচ্ছে? ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। আর এখানে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কই কিন্তু দেওয়া আছে, বিটা দেওয়া আছে। এখন বলেছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত, অর্থাৎ আলফাটা কত হবে সেটা বলেছে। তো আমি দেখতে পাচ্ছি তাহলে কি হবে? ২ দিয়ে ভাগ করে দেব ক্ষেত্র প্রসারণ যা আছে। তাহলে টোটালটা যেটা আছে 2 ইনটু, তাহলে ২ কে যদি ২ দিয়ে ভাগ করি কত হবে? ২ কে ২ দিয়ে ভাগ করলে ১। তার মানে এইটা টোটালটাকে ২ দিয়ে ভাগ করা হয়েছে। তার মানে ২ দিয়ে ভাগ করে যেটা হয়েছে 1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5 ডিগ্রি সেলসিয়াস। মানে পার ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে সঠিক উত্তর। দেখো, বোঝা যাচ্ছে? খুব সহজে কিন্তু বুঝে নিলে তুমি। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে হচ্ছে সমান্তরাল কাচফলকের মধ্য দিয়ে আলোকরশ্মির প্রতিসরণ হলে তার মোট চ্যুতি কত হয়ে থাকে? বলছে সমান্তরাল কাচফলকটা কেমন হবে? সমান্তরাল ভাবে। সমান্তরাল বলতে এই যে 1/1 এরকম ভাবে থাকবে। সমান্তরাল আকারে যদি থাকে তখন তার মধ্যে যদি আলোর প্রতিসরণ ঘটে তাহলে মোট চ্যুতি কত হতে পারে? সেটার সঠিক উত্তর হচ্ছে 0 ডিগ্রি।
আমি প্রথমে বলেছি কিছু জিনিস থাকবে আমরা ডাইরেক্ট বুঝে যাব, আর কিছু থাকবে আমরা এক্সপ্লেন করে বলবো, যেগুলো এক্সপ্লেন করার মতো সেগুলো আমি এক্সপ্লেন করে তোমাদেরকে বোঝাবো, কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই, ঠিক আছে? আচ্ছা দেখো, দৃশ্যমান বর্ণালী ক্ষেত্রে যে বর্ণের আলোক তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম সেটি কি? আমরা জানি কি, বে, নি, সহ কলা, তাই তো? তাহলে বেগুনি এর কি আছে, তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে কম, কারণ বেগুনি। তাহলে বেগুনিটা হচ্ছে সবচেয়ে তরঙ্গদৈর্ঘ্য কম। আর যদি বলতো প্রশ্নে যে সবচেয়ে বেশি তরঙ্গদৈর্ঘ্য, তাহলে কি হতো? লাল হতো, তাই তো? বেনিয়া সহ ক, লা, লা শেষে লা আছে। আচ্ছা দেখো, তার মানে দৃশ্যমান বর্ণালী যে বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম সেটা হচ্ছে কি? বেগুনি। সেটা কি? বেগুনি। নেক্সট দেখো, পরিবাহিতাঙ্কের একক কি? পরিবাহিতাঙ্কের একক তোমরা একদম সঠিকভাবে মনে রাখবে, সেটা মো সেমি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। মো, এম এইচ ও, মো ডট সেমি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এটা হচ্ছে পরিবাহিতাঙ্কের একক। তাহলে পরিবাহিতাঙ্কের একক হলো কি? মো ডট সেমি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ডট মানে মাল্টিপ্লিকেশন বা গুণ। আচ্ছা দেখো, ৮ নম্বর প্রশ্নে কি বলেছে? তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহীর রোধাঙ্ক কি হয়? তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আমি যদি গ্রাফ আঁকি তাহলে অর্ধপরিবাহীর কি তাপমাত্রার দিকে যদি তাপমাত্রা দিয়ে থাকে, তাহলে তাপমাত্রা যদি ক্রমশ বাড়তে থাকে তাহলে রোধাঙ্ক কি হবে? রোধাঙ্ক হ্রাস পাবে। তাপমাত্রা বাড়লে রোদের সাথে সম্পর্ক কি হবে? রোধটা কি হবে? হ্রাস পাবে, অর্থাৎ কমে যাবে। ভালো করে মনে রাখবে এটা কিন্তু, যে যত তাপমাত্রা বাড়বে তত কি হবে? রোধাঙ্কটা কমে যাবে। ঠিক আছে? আচ্ছা দেখো নেক্সট। এবার আমরা ৩৩ নম্বর পেজে যদি যাই, সেখানে আমরা কি দেখতে পাবো সেটাকে দেখি। কি বলেছে দেখো, যে ৯২ এ ২৩৫, ৯২ এ ২৩৫, এই যে নিচে আছে এটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা, আর উপরে যেটা আছে এটাকে বলা হয় ভর সংখ্যা। আমি একটু লিখে দিই, তাহলে তোমাদের কিন্তু আরো বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে ভর। তো এখন আমরা জানি যদি কোথাও আলফা বিঘটন কিংবা বিটা বিঘটন হয়, সেখানে কিন্তু ভর সংখ্যার হেরফেরটা বেশি হয়। তো ভর সংখ্যা কি আলফা বিঘটনের জন্য এর থেকে দুটো বাদ, তাহলে ২৩৫ থেকে দুটো বাদ দিলে কত হবে? ২৩৩। আবার বলছে দুটি বিটা বিঘটন, একটা একটা করে বিটা বিঘটনের জন্য যদি একটা হয় তাহলে দুটো বিঘটন হয়েছে, তার মানে দুটো বাদ। মানে আবার এখান থেকে দুটো বাদ দাও, তাহলে কত হচ্ছে? ২৩১। ভালো করে বোঝো, ছিল কত? ছিল হচ্ছে ২৩৫। এর জন্য যদি আলফা বিঘটন হয়ে থাকে তাহলে দুটো মাইনাস, তাহলে ২৩৩। যেহেতু বিটা বিঘটন তাহলে একটা হবে, বাট দুটো বিটা বিঘটন তার মানে হচ্ছে আবার দুটো বাদ, তাহলে ২৩১। তাহলে সঠিক উত্তর কত হচ্ছে? ২৩১, অপশন বি। অপশন কোনটা হবে? অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার বা সঠিক উত্তর। ঠিক আছে? আচ্ছা দেখো নেক্সট। বলেছে ধাতব পরমাণু আয়নে পরিণত হওয়ার সময় কি করে? আচ্ছা একটা প্রশ্ন বাদ গেছে দেখো, ১০ এরটা। বলছে কোনটি সন্ধিগত মৌল নয়? এটা তো কোনো এক্সপ্লানেশন নাই না? তুমি যদি পর্যায় সারণীটা দেখো, মেন্ডেলিভের পর্যায় সারণী, সেটা হচ্ছে পর্যায়গত ধর্ম, এবং যে পর্যায় সারণী যে চ্যাপ্টারটা রয়েছে ফার্স্ট চ্যাপ্টার কেমিস্ট্রি, সেখানে পেয়ে যাবে যে সন্ধিগত মৌলগুলোর নাম যখন তুমি পড়বে তার মধ্যে একটা সন্ধিগত মৌল নেই, সেটা কি হচ্ছে? যেটা সন্ধিগত মৌল নেই সেটা হচ্ছে এমজি। এমজিটা কি হবে? এটা সন্ধিগত মৌল নয়। তার মানে এখান থেকে যদি প্রশ্ন এমন আসে যে একটা সন্ধিগত মৌলের নাম বলো তো, তাহলে কিন্তু এখান থেকে উত্তরটা হয়ে যাবে কেমন? দেখো, এজি, সিইউ এবং সিরি, এইগুলোকে কি আমরা কি বলবো? সন্ধিগত মৌল। কি বলবো এগুলোকে? সন্ধিগত মৌল। আর এমজি হচ্ছে কি? সন্ধিগত মৌল নয়। তার মানে একটা প্রশ্ন পড়বো, কিন্তু ওই প্রশ্ন থেকে আমার যদি আর ভিন্ন প্রশ্ন আসে, সেটাও কিন্তু অনেকখানি সময় করে দেওয়া যায়, অ্যাটেম্প্ট করা যায়। ঠিক আছে? আচ্ছা দেখো নেক্সট। ধাতব পরমাণুর আয়নে পরিণত হওয়ার সময় কি হয়? ধাতব পরিমাণ আয়নে পরিণত হওয়ার সময় এখানে আমরা দেখব ধাতব পরিবাহী যখন হয়, আয়নে যখন পরিণত হয়, তখন ইলেকট্রন ত্যাগ করে এবং জারিত হয়। কি করে? ইলেকট্রন ত্যাগ করে জারিত করে। ইলেকট্রন নিজে ত্যাগ করে, এবং ত্যাগ করা মানে সেটাকে কি বলবো আমরা? ত্যাগ করা মানেই হচ্ছে জারিত হওয়া, মানে জারণ ঘটে, এবং জারণ যার ঘটে তাকে আমরা কি বলি? জারিত। জারিত হয়। কমপ্লিট? আচ্ছা নেক্সট। নেক্সট দেখো, ১২ নম্বর বলছে একটি রূপোর গহনায় সোনার প্রলেপ দেবে এবং অ্যানোড রূপে কি ব্যবহার করা হবে? প্রশ্নটা কিন্তু একটু ট্রিকি প্রশ্ন, তোমাকে ভেবে চিন্তে উত্তর দিতে হবে। আগে আমরা কি পড়েছিলাম, যে একটা পিতলের চামচ আছে বা পিতলের কোনো কিছু আছে, সেখানে আমাদেরকে বিভিন্ন রকমের লোহার হতে পারে, লোহার উপরে কি হতে, লোহা বা পিতলের উপরে সোনা অথবা রূপোর প্রলেপ। বাট কোশ্চেন আলাদা, চামচটাই মনে করো সোনার, চামচটাই বলে দিয়েছে সরি, রূপোর গহনার উপরে। এখানে চামচ নেই, কিন্তু এখানে রূপোর গহনা। তুমি একটা ইমিটেশনের গহনা তৈরি করবে, সেটা হচ্ছে রূপোর গহনা। এই গহনার উপর সোনার প্রলেপ দিবে। তাহলে অ্যানোড রূপে কি ব্যবহার করবে? এটা হচ্ছে প্রশ্ন। এটা হচ্ছে রূপোর গহনা। এর উপরে সোনা যদি প্রলেপ দাও তাহলে কি হবে? এটাই হচ্ছে তোমার প্রশ্ন। তো এর উত্তর হবে সি ইউ। উত্তর কি হবে? সরি, এ ইউ। উত্তর হচ্ছে এ ইউ।
হয়েছে? এটা কি রূপে ব্যবহার করব? ইউটাকে ব্যবহার করব অ্যানোড রূপে। ওকে, ভেরি গুড। দেখো নেক্সট, আয়রন পাইরাইটিসকে অতিরিক্ত বায়ুতে পোড়ালে যে গ্যাসটি পাওয়া যায় তার নাম কি? আয়রন পাইরাইটিস যদি গ্যাসটি পোড়ানো হয় তাকে আমরা সেখান থেকে যদি পাই সেটা হচ্ছে SO2। সেটা উত্তর কি হবে? SO2। ভেরি গুড। এখন দেখো, পিতলের উপাদানটি কি? এইখানে কিন্তু পিতল উপাদান তোমার মনে রাখতে হবে। পিতল উপাদান হচ্ছে কি? Cu+Zn। এইটা হচ্ছে পিতলের উপাদান। কপার এবং জিঙ্ক এটা হচ্ছে কি? পিতলের উপাদান। তার মানে আমরা দেখতে পেলাম পিতলের উপাদান হচ্ছে Cu+Z। এটা ভালো করে লেখা আছে, প্লাস হবে ওখানে। ঠিক আছে? আচ্ছা দেখো নেক্সট। আচ্ছা, লাস্ট প্রশ্ন দেখো, 15 নম্বর কি বলেছে? এলপিজি বলতে লিকুইডিফাইং পেট্রোলিয়াম গ্যাস। এর সিলিন্ডার থেকে যে গ্যাস লিক করলে যে তীব্র দুর্গন্ধ পাওয়া যায় তা যে যৌগের কারণে হয় তার নাম কি? দেখো, মূলত এখানে একটা টপিক আমি তোমাদেরকে জানিয়ে রাখি, তাহলে সেটা তো পড়া হয়ে যাবে এক প্রকার। যে গ্যাসগুলো আমরা এলপিজি বা রান্নার ক্ষেত্রে যে গ্যাসগুলো ব্যবহার করে থাকি সেগুলো কিন্তু গন্ধ নেই। প্রকৃতপক্ষে সেগুলোর কোনো গন্ধ নেই বা দুর্গন্ধ নেই। কিন্তু যদি বাই চান্স সেখানে কোনো কিছু লিক করে তাহলে তুমি কি করবে বলো তো? ধরো বাড়িতে গ্যাস লিক করেছে, তুমি বুঝবে কিভাবে যেহেতু গন্ধ নেই? সুতরাং কোম্পানি যখন এটাকে প্যাকিং করে তখন সেখানে একটা বস্তু বা একটা পদার্থ বা যৌগ মিশিয়ে দেয়, যার ফলে যখন গ্যাসটা লিক হবে তখন যাতে ওই দুর্গন্ধটা বের হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, গ্যাসটা লিক হয়েছে। এর জন্য যেটাকে মেশানো হয়ে থাকে সেটার নাম হচ্ছে ইথাইল মারক্যাপটান। এর সঠিক উত্তর কি হচ্ছে? ইথাইল মারক্যাপটান। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস নির্গত বা গ্যাস যদি লিক করে তাহলে একটা তীব্র গন্ধযুক্ত পদার্থ বা দুর্গন্ধ উৎপন্ন হয়, যে যৌগের কারণে তার নাম হচ্ছে ইথাইল মারক্যাপটান। অন্য প্রশ্ন অপশন দেখে লাভ নেই। অন্য প্রশ্নের অপশন যা আছে সব বাদ। তুমি জাস্ট পড়বে। কিছু কিছু প্রশ্ন আছে তুমি পড়া মাত্রই শুধু ডাইরেক্ট উত্তরে চলে যাবে, কারণ তুমি আইডিয়া পেয়ে যাবে, তুমি অলরেডি পড়ে ফেলেছো। যখন প্রশ্নবিচিত্রা বা টেস্ট পেপার গুলো সলভ করবে তখন তোমার একটা আইডিয়া জেনারেট হবে, তোমার মধ্যে কনফিডেন্স আসবে যে তুমি কিভাবে এই অঙ্ক বলো, বিজ্ঞান বলো, ইংরেজি বলো, ইতিহাস বলো, ভূগোল বলো, এগুলো কিভাবে সমাধান করতে পারো। এবং সঠিকভাবে তুমি যদি প্রিপারেশন করো, মানে টেস্ট পেপার সমাধান করতে পারো নিজে থেকে, তাহলে পরীক্ষায় গিয়ে একটা প্রশ্ন আটকাবে না তোমার, আমি বলছি তোমাকে। তো সুতরাং তোমরা টেস্ট পেপার গুলোকে প্র্যাকটিস করতে থাকো। অলরেডি অনেক দিন হয়ে গেল, অর্থাৎ বছর খানিক হয়ে গেল তোমরা কিন্তু অলরেডি পড়াশোনা করছো। তো প্রত্যেকটা পড়াটাকে তোমার কতটা হয়েছে যাচাই করার জন্য তোমরা এই টেস্ট পেপার গুলো সলিউশন করবে। আর প্রত্যেকটা উত্তর আমরা কিন্তু পরবর্তীতে আপলোড করতে শুরু করে দিয়েছি। এরপরে স্কুল থেকে দেওয়া যে টেস্ট পেপার সেখান থেকে সলভ হবে। তো সেগুলো আমরা ধাপে ধাপে করবো। তো সেখান পাওয়ার জন্য তুমি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিও। আর আমরা এই এডুকেশন কন্টেন্টটাকে বারবার প্রোভাইড করব। পরবর্তী চ্যাপ্টারে আমরা বিভাগ খ সম্পর্কে আলোচনা করব, সেটা কিন্তু তোমরা মাথায় রাখবে। ঠিক আছে, তো আজকে ভিডিও পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বেশ ভালো করে কাটাও। থ্যাংক ইউ।